আমরা মানি ম্যানেজমেন্টের একটা রুল সম্পর্কে জানি এবং আমিও এই ব্যাপারে অনেক কথা বলেছি, পত্রিকায় লিখেছি। সেই রুলটা কি? 50-30-20 রুল। আমি আমার আজকের আলোচনায় এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি। রুলটা কি? 20-30-50। এই রুলটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং এই রুলকে যদি ফলো করতে পারেন আপনার ব্যক্তি জীবনে, তাহলে দেখবেন যে আপনার আর্থিক ব্যবস্থাপনা খুবই সুন্দর হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে এবং আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন দিনে দিনে। চেষ্টা করুন তো এই নিয়মটাকে কাটায় কাটায় অনুসরণ করার। সুপ্রিয় শ্রোতা, ফাইন্যান্স মেন্টরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে দেখার ব্যবস্থা করে দিন, কারণ আমি মনে করি এই ভিডিওটা সবার জন্য খুবই দরকারি। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আমরা নিডস আর ওয়ান্টস এই দুটো বিষয় সম্পর্কে অবগত। আপনারা যারা আমার শ্রোতা তারা অবশ্যই জানেন। নিডস হচ্ছে আপনার অতি প্রয়োজনীয় যে বিষয় সেগুলি, যেমন আপনার বাসা ভাড়া, আপনার খাবার দাবার, আপনার বাচ্চাদের এডুকেশন, আপনার বাবা মায়ের জন্য টাকা পয়সা, এগুলো হচ্ছে সব আপনার নিডস। এগুলো না হলে আপনার চলবে না। আর ওয়ান্টস হচ্ছে সেগুলো প্রয়োজনীয়, কিন্তু সেগুলো না হলে আপনি মরে যাবেন না, আপনি চলতে পারবেন না এমনটি না, কিন্তু সেগুলো হলে আপনার জীবনটা আরেকটু স্মুথ হবে, আপনার জীবনটা একটু কমফোর্টেবল হবে এবং আপনার জীবনটা আরেকটু রঙিন হবে। তাহলে নিডস আর ওয়ান্টস যদি আমরা বুঝে থাকি, তাহলে এই যে 20-30-50 রুল, যেটা আমি 50-30-20 রুলকে উল্টিয়ে পড়লাম, এইটা আপনার জন্য বোঝা সুবিধা হবে। এখন কথা হচ্ছে যে কেন আমি এই রুলটাকে 20-30-50 করলাম। কারণ যখন 50-30-20 রুল হবে তখন যেটা হবে যে আপনার ইনকামের 50 ভাগ আপনি নিডস এর পেছনে খরচ করবেন। প্রথমে আপনি খরচ করলেন, তারপরে হচ্ছে আপনার ইনকামের 30 ভাগ বা 30% আপনি কি করবেন? আপনি ওয়ান্টস এর পেছনে খরচ করবেন। তাহলে বাকি থাকলো আর 20 ভাগ। এই 20 ভাগ আপনি কি করবেন? আপনি সঞ্চয় করবেন। এটাকে আমি উল্টিয়ে দিলাম কেন? কারণ 50-30-20 রুলে আপনার সঞ্চয়ের কথাটা এসেছে পরে। আমি বলছি নো, সঞ্চয় আপনার শেষে যাবে না, সঞ্চয় আগে আসবে। আপনি আপনার যে টেক হোম স্যালারি, সেই টেক হোম স্যালারির 20% আগে সঞ্চয় করে ফেলবেন। তার মানে যদি আপনার বেতন হয় 1 লাখ টাকা, আপনি 20,000 টাকা আগে সঞ্চয় করবেন। কিভাবে সঞ্চয় করবেন? আপনি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করে দিবেন, অথবা যেভাবেই হোক আপনার যেখানে যেখানে যে সঞ্চয় স্কিম আছে সেই স্কিমগুলোতে পাঠিয়ে দিবেন। ইনভেস্টমেন্ট স্কিম থাকলে সেখানে পাঠিয়ে দিবেন। তাহলে প্রথমে কিন্তু আপনার সঞ্চয়টা শেষ। এবার আপনার কি হলো? এবার আপনার খরচ করার পালা। তাহলে খরচ করার মধ্যে কি হলো? আপনার বলেছি আমি 30 ভাগ সেটা আপনি দেখবেন যে আপনার ওয়ান্টস যেগুলা, সেগুলোর পেছনে আপনি খরচ করবেন। এমনটি হতে পারে যে প্রতি মাসেই আপনার ওয়ান্টস এর পেছনে খরচ করতে হবে না। যেমন আপনি একটা টেলিভিশন কিনবেন, এটা তো একটা ওয়ান্টস। আপনি একটা নতুন সোফা সেট কিনবেন, এটা একটা ওয়ান্টস। আপনি নতুন একটা এসি কিনবেন, এটা ওয়ান্টস। এগুলো আপনি হয়তো 1 মাসের বেতন দিয়ে কভার করতে পারবেন না। সেই ক্ষেত্রে এর জন্য একটা পরিকল্পনা করে কয়েক মাসে টাকা জমিয়ে আপনি একটু হাই ভ্যালু যেগুলো জিনিস সেগুলো কিনবেন। কিন্তু এই যে 20-30-50 রুল, এটা আপনি একটা বাজেট করে ঠিক করে নেবেন যে কোনটার পেছনে আপনি কত খরচ করবেন, কোন মাসে কত খরচ করবেন। এই রুলকে মানতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনার একটু স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হবে। তো ঠিক আছে, আপনি যেহেতু ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে যাত্রা শুরু করতে চান, আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হতে চান, সাংঘাতিকভাবে যে কষ্টের মধ্যে আছেন সেই কষ্ট থেকে বের হয়ে আসতে চান, সুতরাং একটু কষ্ট করুন, একটু স্যাক্রিফাইস করুন। তাহলে ওয়ান্টসের পরে এবার বাকি থাকলো আর 50,000 টাকা, দ্যাট ইজ 50% অফ ইউর টেক হোম স্যালারি। আপনি এইটা আপনার নিডস এর পেছনে খরচ করবেন। এখন নিডস আপনি কি ভালো করে জানেন। আপনার বাড়ি ভাড়া, আপনার ইউটিলিটিস, আপনার বাচ্চাদের এডুকেশন, আপনার খাবার দাবার, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার বাবা মায়ের জন্য খরচ, আপনার একটু আড্ডা মারবেন সেজন্য খরচ, হয়তোবা অল্প বিস্তর আড্ডা, এর মধ্যে আপনি এই 50 ভাগ খরচ করবেন। কিন্তু ঝামেলা হতে পারে যে আপনি দেখবেন যে 50 ভাগের মধ্যে আপনার খরচটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার বাজেট একটু কাট করতে হবে। এখন এই ইনফ্লেশনের সময় আমরা খুব বিপদে পড়ছি। আসলে এই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে, দরকার হলে আপনার 30,000 টাকার বাসায় থাকেন, আপনি একটু খুঁজে 20,000 টাকার বাসায় যান না, দেখবেন যে একটু হয়তো পাশে গেলে আপনি পারবেন। এটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করেন। চেষ্টা করলে, চিন্তা করলে নতুন একটা পথ খুলে। তারপরে বাজেট যেহেতু আপনি করবেন, বাজেট করার পরে এই যে 50%-এর মধ্যে যদি মনে হয় যে না, এটা আপনার 60% লেগে যাচ্ছে, তাহলে ওই যে 30% ওয়ান্টস, ওখান থেকে আপনি 10% টান দিবেন এখানে। কিন্তু চেষ্টা করতে হবে যে 50%-এর মধ্যে এটা শেষ হবে। তাহলে দেখেন, আমি বললাম যে 20% আগে আপনি সেভ করে ফেলবেন, 30% ওয়ান্টসের পেছনে ব্যয় করবেন, 50% আপনি আপনার নিডসের পেছনে ব্যয় করবেন। তো এই যে ব্যয় করবেন, প্রতিটা জিনিস আপনার লিখতে হবে। যদি লিখে লিখে ব্যয় করতে না পারেন এবং মাঝে মাঝে রিভিউ করতে না পারেন, তাহলে আপনার বাজেটের মধ্যে আপনি থাকতে পারবেন না, আপনি আপনার ট্র্যাকের মধ্যে এই খরচকে রাখতে পারবেন না। খরচ ট্র্যাক করতে পারা খুব একটা বড় ব্যাপার।
এবং যদি লিখে লিখে রিভিউ করে আপনি যদি ট্র্যাক করেন তাহলে দেখবেন যে আপনার খরচ আস্তে আস্তে কমে আসছে। এবং কখনো কখনো খরচ কমানোর জন্য আপনার প্ল্যান করতে হবে যে আমি সিগারেট খাই দিনে 4টা, এটা আমি আসলে কমিয়ে প্রথমে 3টা করব, তারপরে 2টো করব। আস্তে আস্তে সিগারেট যেহেতু খারাপ জিনিস, সেখান থেকে সরে আসবো। আমি দিনে চা খাই 8 কাপ, আমি সেটা আস্তে আস্তে কমিয়ে 4 কাপে নিয়ে আসবো। আমার শরীরও ভালো থাকবে, আমার টাকাও কম খরচ হবে। এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কখন হয়তো বাচ্চার এডুকেশন আপনার কস্ট বেড়ে যাবে। যদি বাচ্চার এডুকেশনে মান্থলি কস্ট বেড়ে যায় তাহলে সেটা অন্যদিকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। তবে যদি একটা সতর্কতা হচ্ছে যে ইনকাম যদি একবার বেড়ে যায় তাহলে সাথে সাথে আপনি আপনার এক্সপেন্ডিচারকে বাড়াবেন না। এক্সপেন্ডিচারটা আগের মতো থাক, কিছুদিন একটু নিয়ন্ত্রণ করুন। ইনকাম নিয়ন্ত্রণ করার দরকার নেই, যত পারেন ইনকাম করতে থাকেন, কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করুন। কারণ খরচকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে খরচ আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলবে এবং আপনাকে ঋণগ্রস্ত করাবে। আপনার সঞ্চয় সব শেষ হয়ে যাবে। কথা বলছি আমি, চিন্তাটা আপনার। সুতরাং চিন্তা করুন এবং সেভাবে নিজের আর্থিক জীবন সাজান। থ্যাংক ইউ।